আফগানিস্তান ত্যাগের সময় যুক্তরাষ্ট্র যে কোটি কোটি ডলারের অস্ত্র, সামরিক সরঞ্জাম ও নিরাপত্তা অবকাঠামো ছেড়ে গিয়েছিল, সেগুলোই তখন তালেবানের নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নজরদারি সংস্থা স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগান রিকনস্ট্রাকশন প্রকাশিত ১৩৭ পৃষ্ঠার প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, এই অস্ত্রের কিছু অংশ ইতোমধ্যে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন টিটিপি এর হাতে পৌঁছেছে। ফলে পাকিস্তানে হামলা চালানোর ক্ষেত্রে ওই গোষ্ঠী আরও শক্তিশালী হয়েছে। জাতিসংঘের পর্যবেক্ষক দল এবং ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানও এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের টিটিপির হাতে থাকা কমপক্ষে ৬৩ অস্ত্রের সিরিয়াল নাম্বার যুক্তরাষ্ট্রের সরঞ্জামের সঙ্গে মিলে গেছে। ২০০২ থেকে ২০২১ সালের মধ্যে আফগানিস্তান পুনর্গঠনে যুক্তরাষ্ট্র প্রায় ১৪,৪৭০ কোটি ডলার ব্যয় করেছিল। তবে শেষ পর্যন্ত কোনো লক্ষ্যই পূর্ণ হয়নি। আফগান নিরাপত্তা বাহিনীর জন্য ৯৬,০০০ স্থলযান, ৪,২৭,০০০ আগ্নেয়াস্ত্র, ১৭,৪০০ নাইট ভিশন ডিভাইস এবং ১৬২টিরও বেশি বিমান কেনা হয়েছিল। ২০২১ সালে আফগান সরকার পতনের আগে আফগান বিমান বাহিনীর কাছে ১৩১টি মার্কিন উড়োজাহাজ ছিল। এখন প্রায় সবই তালেবানের নিয়ন্ত্রণে। এসআইজিএআর এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজ ও মানবাধিকার লঙ্ঘনকারী নেতাদের উপর নির্ভর করায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং অপচয়, প্রতারণা ও অপব্যবহারের কারণে প্রায় ২৬০০ থেকে ২৯২০ কোটি ডলার নষ্ট হয়েছে। ২ দশকে আফগানিস্তানে ১০,০০০-এর বেশি আফগান এবং ২,৪৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। যদিও ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসে, যুক্তরাষ্ট্র এখনও ৩৮৩ কোটি ডলার মানবিক সহায়তা পাঠাচ্ছে। এসআইজিআর এর প্রতিবেদন সতর্ক করছে, আফগানিস্তানের অভিজ্ঞতা প্রমাণ করে দুর্বল রাষ্ট্র পুনর্গঠন বড় প্রকল্প চালাতে কতটা ঝুঁকিপূর্ণ ও ব্যর্থ হতে পারে। এই ব্যর্থতা বর্তমানে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বহু বছর ধরে সমালোচক এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে ক্ষমতায় টিকে আছেন। তিনি প্রায়ই অদ্ভুত বক্তব্য দেন, যার কারণে স্থানীয়রা তার সিদ্ধান্তকে মাদুরাদাস হিসেবে উল্লেখ করে। মাদুরো বিশ্বাস করেন, প্রয়াত নেতা হুগো চ্যাভেজ কখনো পাখি বা প্রজাপতির রূপে তার কাছে এসেছেন। ২০১২ সালের ডিসেম্বরে চ্যাভেজ গুরুতর অসুস্থ থাকাকালীন মাদুরোকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন এবং চ্যাভেজের সন্তান উপাধি দেন। রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বাস চালক ও ইউনিয়ন নেতা হিসেবে। মাদুরো চ্যাভেজের প্রতি সর্বদা অনুগত থাকেন এবং ভালো দ্বিতীয় নেতা হিসেবে পরিচিতি পান। ২০১৩ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি লাতিন আমেরিকার দীর্ঘমেয়াদী প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম। নির্বাচন ব্যবস্থার সমালোচনা, বিক্ষোভ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যুত্থানের চেষ্টা সত্ত্বেও ১২ বছর ধরে তিনি ক্ষমতায় টিকে আছেন। মাদুরো ক্ষমতা ধরে রাখতে জটিল কৌশল ব্যবহার করছেন। ২০১৯ সালের এপ্রিলে বিরোধীদের অভ্যুত্থান কিউবার নিরাপত্তা পরিষেবার সহায়তায় দমন করা সম্ভব হয়। তিনি চীন, রাশিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের উপরও নির্ভরশীল। দেশের অভ্যন্তরীণ বিরোধ দমন করতে তিনি সশস্ত্র আধা সামরিক গোষ্ঠী কোলেক্টিভোসকে ব্যবহার করেন। তবে মাদুরোর শাসন জনগণকে ভয়াবহ মূল্য দিতে বাধ্য করেছে। অর্থনীতি ৭২% সংকুচিত হয়েছে। লাখ লাখ মানুষ দারিদ্র্য ও সংকটের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিকভাবে ভেনেজুয়েলার গণতান্ত্রিক বৈধতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মাদুরো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গ্রেপ্তারি পরোয়ানা এবং ক্যারিবিয়ান অঞ্চলের নৌ ও বিমান অবরোধের মুখোমুখি। সমালোচকরা প্রশ্ন করেছেন, এই চাপের মধ্যে তিনি কি আবারও সমালোচক ও আন্তর্জাতিক ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করতে পারবেন কিনা। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত কাহনা প্যার হে বলিউডে পা রেখে রাতারাতি সুপারস্টারে পরিণত হন ঋতিক রোশন। প্রথম ছবির বিশাল সাফল্য তাকে এমন জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় যে মাত্র ১ মাসে তিনি পেয়েছিলেন প্রায় ৩০,০০০ বিয়ের প্রস্তাব। সম্প্রতি একটি ভারতীয় টক শোতে অংশ নিয়ে ক্যারিয়ারের সেই শুরু দিনের অভিজ্ঞতা নিজেই জানিয়েছেন অভিনেতা। ঋতিক জানান, সিনেমা সুপারহিট হওয়ার পর তার বাড়ির সামনে প্রতিদিনই অগণিত ভক্ত জমায়েত হতো, বিশেষ করে তরুণী ভক্ত ও তাদের পরিবার। ভিড় এড়াতে তাকে বহুদিন বাড়ির পেছনের দরজা ব্যবহার করতে হয়েছে, বিশেষত যখন তিনি তার প্রেমিকা সুজান খানের সঙ্গে দেখা করতে যেতেন।
প্রতিদিন সকালে জানালার পর্দা সরাতেই তিনি দেখতেন বাড়ির গেটের সামনে লম্বা লাইন। তার সুপুরুষ চেহারা, নাচ ও অভিনয়ের কারণে সেই সময় তরুণীদের কাছে গ্রিক গড হিসেবে পরিচিতি পান হৃতিক রোশন। তাৎক্ষণিক জনপ্রিয়তার মধ্যেও হৃতিক নিজের ব্যক্তিগত সম্পর্কে স্থির ছিলেন। বাল্যবন্ধু সুজান খানকে ভালোবাসতেন তিনি এবং একই বছরে 2000 সালে সঞ্জয় খানের মেয়ে সুজানকে বিয়ে করেন। ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করলেও তার বাড়তে থাকা জনপ্রিয়তার তেমন কোনো প্রভাব পড়েনি। দুই হাতে হাত করা, সামনে গভীর আর উত্তাল নদী। এই অবস্থায় সাঁতার কাটাই যেখানে কঠিন, সেখানে প্রায় 29 মাইল দূরত্ব অতিক্রম করা নিঃসন্দেহে অবিশ্বাস্য এক কীর্তি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 49 বছর বয়সী মাইকেল মোরো ঠিক এই কাজটাই করেছেন। 9 সেপ্টেম্বর ম্যানহাটানের দক্ষিণাংশ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে তিনি। হার্লেম ও হাডসন নদী পেরিয়ে হাতকড়া পরা অবস্থায় 28.5 মাইল সাঁতার শেষ করেন মাত্র 9 ঘন্টা 41 মিনিটে। সাঁতারের মাঝে শক্তি বজায় রাখতে তিনি পানীয় গ্রহণ করেন। এই দুঃসাহসিক অভিযানে মোরোর পাশে ছিল একটি জরুরি সহায়তাকারী দল, যদিও তিনি মূলত নিজেই পুরো পথ লড়াই করে গিয়েছেন। ছোটবেলা থেকেই সাঁতারে অনুরাগী মোরো জানান, ফ্রিস্টাইল সাঁতারের কিংবদন্তি ডায়ানা নিয়ার্ড ও রস অ্যাডজলির কীর্তি তাকে আবারও অনুপ্রাণিত করে পানিতে ফিরিয়ে আনে। মোরো একসঙ্গে 2টি বিশ্ব রেকর্ড গড়েছেন, হাতকড়া পরে দীর্ঘতম নদী সাঁতার এবং প্রথম ব্যক্তি হিসেবে হাতকড়ায় ম্যানহাটানের চারপাশ ঘোরা। এর মাধ্যমে তিনি 2022 সালে মিশরের শেহাব আল্লামের গড়া 11.6 কিলোমিটারের পুরনো রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন। সৌদি আরবের লোহিত সাগরের গভীরে বিস্ময়কর নীলাভ খাতগুলো দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এই খাতগুলোকে বলা হয় ব্লু হোলস, কারণ গাঢ় নীল পানি ও গভীর খাত এক অনন্য দৃশ্য উপহার দেয়। খাতগুলো সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে পবিত্র মক্কা থেকে জাজান শহর পর্যন্ত সাগরের উপকূলে বিস্তৃত। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এটি দেশটির অন্যতম আকর্ষণীয় এলাকা। ব্লু হোলস হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে, কোনো ছোটখাটো দুর্ঘটনার কারণে নয়, বরং ভূতাত্ত্বিক প্রক্রিয়া, সাগরের তলদেশে পাথরের ফাটল, চুনাপাথরের ধ্বংস, ভূগর্ভস্থ গুহার ধসে পড়া এবং টেকটনিক প্লেটের স্থান পরিবর্তনের মাধ্যমে এই খাতগুলো তৈরি হয়েছে। তাই এই স্থানটি ভূতাত্ত্বিকদের জন্য অমূল্য তথ্যের ভাণ্ডার। বিজ্ঞানীরা এই খাতগুলো থেকে প্রাচীন জলবায়ু ও সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন। এছাড়া লোহিত সাগরের অববাহিকা কিভাবে ধীরে ধীরে বিকশিত হয়েছে তা নিয়েও গবেষণার সুযোগ রয়েছে। বিশ্বের অন্যত্র, যেমন মধ্য আমেরিকার বেলিজ ও চীন সাগরের তলদেশেও এমন খাত দেখা যায়। সৌদি আরবের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ছোট আকারের ব্লু হোলস রয়েছে। এই খাতগুলোতে ভিন্ন ধরনের বাস্তু সংস্থান তৈরি হয়। কচ্ছপ, প্রবাল প্রাচীর ঘেরা মাছ, স্তন্যপায়ী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীরা এখানে বসবাস করে। পরিবেশ রক্ষা ও বৈজ্ঞানিক গুরুত্বের কারণে সৌদি আরব লোহিত সাগরের এই খাতগুলোকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। 16,500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা এবং 20টির বেশি দ্বীপ নিয়ে এটি দেশের বৃহত্তম সংরক্ষিত অঞ্চল।